আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কিশোর বাতায়নের আজকের এই লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বাকির আহমেদ হামিম, প্রভাষক, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা ইতিমধ্যে আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছি, আমাদের ক্লাসটি যথাযথভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা আমাদেরকে একটু সাড়া দিও কমেন্টে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সকলে জানি বর্তমান করোনা পরিস্থিতির কারণে দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রয়েছে। এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য সকল ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে সংসদ বাংলাদেশ টেলিভিশন ও কিশোর বাতায়নের মাধ্যমে তোমাদের কাছে সরাসরি বিভিন্ন ক্লাস প্রচার করা হচ্ছে রুটিন মোতাবেক। এরই অংশ হিসেবে আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ের প্রথম পত্রের ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ জানাই কিশোর বাতায়নকে, ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আজকে আমরা আলোচনা করব তোমাদের মাঝে, গত একটি ক্লাস আমরা করেছিলাম চতুর্থ অধ্যায় নিয়ে, প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। তো সামষ্টিক পর্যায়ে উৎপাদন, গত ক্লাসটিতে আমরা বিভিন্ন বর্ণনামূলক, ব্যাখ্যামূলক, বিশ্লেষণমূলক বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো আজকে আমরা কথা বলবো সামষ্টিক পর্যায়ে উৎপাদন থেকে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটি করব, এই ক্লাসটির জন্য তোমাদেরকে অবশ্যই খাতা কলম বই লাগবে। খাতা কলম বই লাগবে। আর ক্যালকুলেটর যাদের আছে হাতে নাগালে ক্যালকুলেটর ঝটপট নিয়ে নাও। আমরা খুব শীঘ্রই 1 বা 2 মিনিটের মধ্যে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঝটপট খাতা কলম নিয়ে নাও। আমরা আজকে গাণিতিক সমস্যা, সামষ্টিক পর্যায়ে উৎপাদন সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আমরা কথা বলবো। তো ঝটপট খাতা কলম নিয়ে নাও। আমাদের সাউন্ড সিস্টেম এবং অন্যান্য সবকিছু ঠিক আছে দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন অন্তর সূত্রধর, ধন্যবাদ অন্তর। আমাদের সাথে যুক্ত হয়েছেন তাসরিফ পারভেজ, আমাদের সাথে যুক্ত হয়েছে শামীম হুসাইন, সিত্তুন নাবিলা সিদ্দিকা ম্যাম, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ম্যামকে। আমাদের সাথে যুক্ত হয়েছে লাকি। প্রিয় শিক্ষার্থীরা, যা বলছিলাম, আজকে আমরা আলোচনা করব সামষ্টিক পর্যায়ে উৎপাদন সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। আমরা বাজারে বিভিন্ন গুণী স্যারদের, বিভিন্ন লেখকদের লেখা বই আমরা বাজারে পেয়ে থাকি এই আমাদের এইচএসসির উৎপাদন ব্যবস্থাপনা বিপণন সম্পর্কে। আমাদের সকলে একই ধরনের বই আমরা ব্যবহার করি না। তো যদি আমি আমার কাছে যে বইগুলো আছে, যে 2-4-5টা বই আছে, এগুলো থেকে যদি আমি প্রশ্নের সমাধান করতে যাই, হয়তো বা ওই প্রশ্নটি তোমাদের কাছে নাও থাকতে পারে। এই চিন্তাধারা থেকে আমি প্রশ্ন নির্বাচন করেছি বোর্ড প্রশ্ন থেকে। যেহেতু আমাদের সকলের বইয়ের পিছনে বিগত বছরের বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আছে, সেহেতু বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আমি নির্বাচন করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব 2018 সালের বোর্ড প্রশ্নগুলো নিয়ে। সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ আমরা বোর্ড পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নের যেটা 2018 সালে বিভিন্ন বোর্ডে এসেছে। যেমন প্রথম আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2018 সাল। আমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, যে প্রশ্নটা কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 2018 সালে এসেছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সকলেই প্রশ্নটা একবার পড়ে নিই। ভালো কথা মনে পড়েছে। প্রশ্ন যে করব, শুধু আমি করলে তো হবে না, সকলে আমার সাথে তাল মিলাতে হবে। তো তাল মিলানোর জন্য আমাদের কতগুলো জিনিস, একবার বেসিক কতগুলো জিনিস জানতে হবে, যেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। দেখি তোমাদের মনে আছে কিনা, একটু রিভিউ দিই। প্রিয় শিক্ষার্থীরা, ঝটপট 30 সেকেন্ডের মধ্যে আনসার দিতে হবে। আমি প্রশ্ন করব, তোমরা 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে কমেন্টে তোমরা আনসার দিবে। দেখবেও কে হয় প্রথম আমাদের সঠিক উত্তরদাতা।
একটি দেশের জাতীয় আয়কে তার মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? আমি আবার বলছি, একটি দেশের জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? ঝটপট 30 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর দিবে, দেখবো আমি কে প্রথম উত্তরদাতা হয়। আমাদের সাথে যুক্ত হয়েছে আব্দুল্লাহ, মহসিনুদ্দিন, রাশিদুজ্জামান রাসেল। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন করেছিলাম একটি দেশের জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়। দেখবো কে হয় প্রথম সঠিক উত্তরদাতা। তানবীর হুসাইন, মাথা পিছু আয়। অসংখ্য ধন্যবাদ তানবীর, আমাদের সঠিক উত্তরদাতা তানবীর। মহসিনুদ্দিন, মাথা পিছু আয়। অন্তু, মাথা পিছু আয়। জিম শেখ, রিয়াদ, অসংখ্য ধন্যবাদ, আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। আচ্ছা, আমার কথা কি বেজে বেজে আসছে বা নেটওয়ার্কের প্রবলেমের কারণে থেমে থেমে আসছে, এরকম তোমরা কি কোনো লক্ষ্য করছো নাকি যথাযথভাবে একদম আমাদের কথা শুনতে পাচ্ছ? আমার কথা প্লিজ একটু, যদি কথায় কোনো সমস্যা থাকে প্লিজ আমাকে একটু কমেন্টে একটু নাড়া দাও প্লিজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার কথাটা যথাযথভাবে শোনা যাচ্ছে কিনা। পরবর্তী প্রশ্ন সকলের জন্য, পরবর্তী প্রশ্ন একেবারে সহজ প্রশ্ন। আমরা যে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করি, মোট জাতীয় উৎপাদনের আমরা জানি দুটি পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি, একটি হচ্ছে আয় পদ্ধতি, একটি ব্যয় পদ্ধতি। একটি আয় পদ্ধতি এবং অন্যটি হচ্ছে ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতিতে যে সূত্রটি ব্যবহার করে থাকি, এই সূত্রটি ঝটপট কমেন্টে লিখে দাও। ইংরেজিতে লিখলে খুব তাড়াতাড়ি লিখতে পারবে, 30 সেকেন্ড সময়, ঝটপট লিখে দাও। সোহাগ আহমেদ, ধন্যবাদ। রাকিবুল ইসলাম, রাকিব, অসংখ্য ধন্যবাদ। মহসিন উদ্দিন, সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আরেকজন লিখেছে মালিকা ভানু, স্যার নেট সমস্যা। আরেকজন লিখেছে অন্তু, ভিডিও আটকে যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিও থেমে যায় সেক্ষেত্রে আমি একটু সময় নিব তোমাদের কাছ থেকে, আমি একটু আমার ক্যামেরা মোডটা একটু চেঞ্জ করে নিই, তাহলে হয়তোবা ভিডিওটা আটকাবে না। একটু ধৈর্য সহকারে অপেক্ষা করো, আমরা 1 মিনিটের মধ্যে আমাদের এই টেকনিক্যাল সমস্যাটা আমি সমাধান করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, একটু অপেক্ষা করো, আমরা 1 মিনিটের মধ্যে আমাদের টেকনিক্যাল সমস্যাটা সমাধান করে নিব। আমাদের বড় জোর আর 30 সেকেন্ড সময় লাগবে। আমি আন্তরিকভাবে দুঃখিত টেকনিক্যাল সমস্যা দেখা দেওয়ায়। আমরা মোটামুটি আমাদের এখনো আমার আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। আচ্ছা দেখে নিই আমরা যে প্রশ্নটা করেছিলাম, প্রশ্নের উত্তর কে কে দিয়েছে। যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে শামীম আহমেদ, বিশু চন্দ্রদেব স্যার, অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রশ্নটা ছিল মোট জাতীয় উৎপাদন নির্ণয় করার ক্ষেত্রে আমরা কোন সূত্রটি ব্যবহার করব। করার ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বুক ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, এই 3টি ব্যয় যোগ করব, পাশাপাশি সাথে নিট রপ্তানি আয় যোগ করব, অর্থাৎ রপ্তানি থেকে আমদানি বাদ দিতে হবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন তোমাদের সকলের জন্য, পরবর্তী প্রশ্ন একেবারে সহজ একটি প্রশ্ন তোমাদের জন্য থাকবে। এক্ষেত্রে আমরা যে মোট জাতীয় আয় কিংবা দেশজ উৎপাদন,
মোট দেশজ উৎপাদন অথবা মোট জাতীয় উৎপাদন নির্ণয় করি, তা কত দিনের জন্য বা কত বছরের জন্য? ঝটপট উত্তর দিয়ে দাও, সময় 30 সেকেন্ড। দ্রুত দেখি কে হয় প্রথম উত্তরদাতা। কত দিনের জন্য বা কত বছরের জন্য জাতীয় আয় নির্ধারণ করা হয়? সময়সীমাটা, হ্যাঁ, জাতীয় আয়, জাতীয় উৎপাদন বা দেশজ উৎপাদন এগুলো কত বছরের জন্য, কত সময়ের জন্য নির্ধারণ করা হয়? ঝটপট উত্তর লিখে দাও, দেখি আমরা কে হয় প্রথম উত্তরদাতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর মধ্যে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। ধন্যবাদ নীরব, রিয়াদ অসংখ্য ধন্যবাদ, জিম শেখ অসংখ্য ধন্যবাদ, অন্তু 1 বছর ধন্যবাদ, মহসিন উদ্দিন 1 বছর ধন্যবাদ, তানবীর চৌধুরী, শামীম সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আমাদের যে মোট জাতীয় উৎপাদন এবং দেশজ উৎপাদন বা জাতীয় আয় আমরা নির্ধারণ করে থাকি, তা একটি অর্থ বছরের জন্য করা হয়ে থাকে। আমাদের বাংলাদেশে প্রচলিত অর্থ বছর হচ্ছে জুলাই থেকে পরবর্তী জুন পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসের 1ম তারিখ থেকে জুন মাসের পরবর্তী জুন মাসের শেষ তারিখ পর্যন্ত একটি অর্থ বছর, অর্থাৎ 1 বছর সময়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের এবার মূল পর্বে চলে যাব, একেবারে মূল পর্বে চলে যাব। মূল পর্বে যাওয়ার আগে তোমাদেরকে একটি প্রশ্ন দিব, প্রশ্নটা তোমাদেরকে পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, আমরা সকলে একটি প্রশ্নটা পড়ে নিই। ঝটপট আমরা প্রশ্নটি পড়ে নেই, আমরা খুব শীঘ্রই আমরা আমাদের মূল পাঠে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, আমরা যদি প্রশ্নটি একটু পড়ি, এখানে দেওয়া আছে, কয়েকটি গণতান্ত্রিক দেশ সরকার দেশের জনগণের কথা চিন্তা করে অবকাঠামোগত উন্নয়নের জন্য 2016-17 অর্থ বছরে বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য প্রস্তাব দেয়। প্রস্তাবনায় ক দেশটি 2016-17 অর্থ বছরে নিম্নলিখিত তথ্য দেয়। আচ্ছা, আমরা নিচে যে তথ্যগুলো দেখতে পাচ্ছি, একটি বক্সের মধ্যে একটি ঘর করে আমরা যে র এবং কলাম করে আমরা একটি কতগুলো তথ্য দেখতে পাচ্ছি। এখানে দেওয়া আছে সরকারি ব্যয়, ব্যক্তিগত ব্যয়, ব্যক্তিগত বিনিয়োগ ব্যয়, হস্তান্তর পাওনা পরোক্ষ কর, ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, নিট রপ্তানি আয় এবং অপচয় ব্যয় দেওয়া আছে। এই সকল তথ্যগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে দুটি প্রশ্নের সমাধান করতে হবে। আমরা ক এবং খ প্রশ্নের উত্তর এখানে আনিনি, যেহেতু আমাদের সময়টা একেবারে সীমিত, 40 মিনিটের সময়। তো আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো। তো সৃজনশীল প্রশ্নের যে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্ন রয়েছে ঘ এবং ঘ, এই দুটি প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। আমরা যদি এই তথ্যগুলোর উপর ভিত্তি করে ঘ প্রশ্নটির, অর্থাৎ প্রয়োগ যে প্রশ্নটি রয়েছে, প্রয়োগ প্রশ্নটি আমরা যদি লক্ষ্য করি, তোমরা দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রয়োগ প্রশ্নটির দিকে একটু লক্ষ্য করি। আমরা প্রথমত উত্তর করব প্রয়োগ প্রশ্নটি। আমি হলুদ রং দিয়ে দিয়েছি তোমরা বোঝার জন্য। ক প্রশ্নটিতে, ঘ প্রশ্নটিতে প্রয়োগের যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি যদি আমরা পড়ি, আমরা দেখতে পাচ্ছি 2016-17 অর্থ বছরে ক দেশের মোট জাতীয় উৎপাদন কত, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন নির্ণয় করার জন্য এখানে বলা হয়েছে। আমরা কি নির্ণয় করব? মোট জাতীয় উৎপাদন। আবার বলছি, এই প্রশ্নের মধ্যে প্রয়োগের যে প্রশ্নটি রয়েছে, এখানে আমাদেরকে বলা হয়েছে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করার জন্য। কোন দেশের? ক দেশের। আমাদের উদ্দীপকে শুধু একটি দেশের কথাই বলা আছে, ক দেশ। আমরা এই দেশটির মোট জাতীয় উৎপাদন নির্ণয় করব। তো মোটামুটি আমাদের প্রশ্ন হয়তো বা তোমাদের সকলের পড়া শেষ হয়ে গেছে। খাতা কলম লাগবে, সুপ্রিয় শিক্ষার্থীরা, খাতা কলম লাগবে। খাতা কলম ছাড়া হবে না আজকে। হ্যাঁ, প্রশ্নটি কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল বোর্ডে 2018 সালে তোমাদের বইয়ের পিছনে অবশ্যই বোর্ড প্রশ্নের যে বোর্ড প্রশ্নগুলো দেওয়া থাকে, সেখানে অবশ্যই এই প্রশ্নটি রয়েছে। তোমরা সকলে বই খুলে নাও। আমরা আমাদের এই ম্যাথটার সমাধান করার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক পেজে চলে যাই। যেহেতু একটু লক্ষ্য করো, আমাদের বলা হয়েছিল মোট জাতীয় উৎপাদন নির্ণয় করার জন্য। মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে অবশ্যই আমাদেরকে জানতে হবে মোট জাতীয় উৎপাদনের সংজ্ঞা এবং সূত্র। প্রথমে আমরা লিখে নিব মোট জাতীয় উৎপাদনের সংজ্ঞা। একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের সব উপাদান কাজে লাগিয়ে একটি দেশের জনগণ দেশের ভিতরে বা বাইরে
যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সংজ্ঞাটি লেখার পর আমরা চলে যাব উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া ছিল এই তথ্যগুলো আমরা এখানে লিখব, যার উপর ভিত্তি করে আমরা মোট জাতীয় উৎপাদন নির্ণয় করব। আচ্ছা, যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো আমরা এখন লিখব। দেওয়া আছে কদেশের কি দেওয়া ছিল? সরকারি ব্যয় অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দেওয়া ছিল 5000 কোটি টাকা। ব্যক্তিগত ভোগ ব্যয় কনজাম্পশন দেওয়া ছিল 2000 কোটি টাকা। ব্যক্তিগত বিনিয়োগ ইনভেস্টমেন্ট দেওয়া ছিল 4200 কোটি টাকা। আর নিট রপ্তানি আয় দেওয়া ছিল 900 কোটি টাকা। এখানে একটু লক্ষ্য করো, আমরা সামনে আরো বিভিন্ন উদ্দীপক দেব, কয়েকটি উদ্দীপক আমরা সমাধান করবো। সেক্ষেত্রে আমাদের থাকবে রপ্তানি দেওয়া থাকবে, আমদানি দেওয়া থাকবে। তো এই ক্ষেত্রে নিট রপ্তানি দেওয়া আছে। এক্ষেত্রে কি দেওয়া আছে? নিট রপ্তানি দেওয়া আছে। আচ্ছা, এই যে নিট রপ্তানি দেওয়া আছে, নিট রপ্তানি মানে কি একটু বলে রাখি, তোমরা নোট করে রাখতে পারো। যখন রপ্তানি থেকে আমদানি বাদ দেওয়া হয়, অবশিষ্ট যা থাকে তা হচ্ছে নিট রপ্তানি। প্রত্যেকটি দেশ আমরা আমদানি রপ্তানির সাথে জড়িত, কিছু পণ্য আমদানি করি, কিছু পণ্য রপ্তানি করি। তার মানে মোট রপ্তানি থেকে আমদানি বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে তা হচ্ছে নিট রপ্তানি। আচ্ছা, আমরা ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম জাতীয় উৎপাদন নির্ণয় করা হয় দুটি সূত্রের মাধ্যমে, অর্থাৎ দুটি পদ্ধতিতে আমরা সচরাচর ব্যবহার করে থাকি। একটা হচ্ছে আয় পদ্ধতি আর কি ব্যয় পদ্ধতি। আমাদের উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে সবগুলো ব্যয়। তাহলে আমরা পদ্ধতিটা কি নির্ণয় করব? যারা এখন একেবারে আমার কথা বুঝতে পারছো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা এখন ব্যয় পদ্ধতিতে আমরা মোট জাতীয় উৎপাদনটা নির্ণয় করব। তাহলে আমরা লিখে নিব এখানে, উদ্দীপকে প্রদত্ত তথ্য অনুসারে বলা যায় যে এখানে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে ব্যয় পদ্ধতি অনুসরণ করতে হবে। কি অনুসরণ করতে হবে? ব্যয় পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ঝটপট এগুলো লিখে নাও, আমরা মুছে দিব। এই পেজে জায়গা সংকুলন হচ্ছে না, আমরা অন্য একটি পেজে চলে যাব। ঝটপট লিখে নাও। আমরা দেখে দিই আমাদের সাথে আর কারা যুক্ত হয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছে ইমতিয়াজ বেগ, ইমন স্যার, ধন্যবাদ ইমন স্যার। হাফসা, ধন্যবাদ হাফসা। জয় আমাদের সাথে যুক্ত হয়েছেন। আব্দুল বাসেদ স্যার, ধন্যবাদ বাসেদ স্যার। মোয়াশিন উদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছে। সৈয়দা রাহনুমা আমাদের সাথে যুক্ত হয়েছেন। জয়, ধন্যবাদ অসংখ্য সকলকে। হ্যাঁ, আমার একজন শুভাকাঙ্ক্ষী, আমার এক বড় ভাই খবিরউদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে কর্মরত আছেন। খবিরউদ্দিন ভাই আমার এই ভিডিও দেখছেন, হ্যাঁ ধন্যবাদ। পাশাপাশি বলে রাখি খবিরউদ্দিন ভাই একটা স্কুলের প্রতিষ্ঠাতা, হ্যাঁ ডেডিকেটেড পারসন। ধন্যবাদ খবির ভাই। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তথ্যের উপর ভিত্তি করে আমরা মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের এখন আমরা মূল সূত্র প্রয়োগ করব। আমরা জানি ব্যয় পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদনের সূত্রটি হলো মোট জাতীয় উৎপাদন সমান সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। আচ্ছা, কারো যদি ইংরেজিতে বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা বাংলাও ব্যবহার করতে পারি। বাংলাটি হচ্ছে ভোগ ব্যয় যোগ বিনিয়োগ ব্যয় যোগ সরকারি ব্যয়। এই তিনটি ব্যয়ের সাথে যোগ হবে রপ্তানি থেকে আমদানি বাদ দেওয়ার পরে আমদানি বাদ দিতে হবে। আচ্ছা, যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে ইংরেজির প্রয়োজন নেই, যদি ইংরেজি লিখতে চাই তাহলে বাংলার প্রয়োজন নেই। তোমাদের যেটা খুশি, তোমাদের যার যার সুবিধা মতো তোমরা সূত্রটি লিখবে। আচ্ছা, এখন একটু আগে যে আমরা দেওয়া আছে বিভিন্ন মানগুলো দিয়েছিলাম, এই মানগুলোর উপর ভিত্তি করে আমরা মানগুলো এখানে বসিয়ে দিব। মান বসালে কি পাই? আমরা ভোগ ব্যয়ের 2000 কোটি বসিয়ে দিলাম, বিনিয়োগের 4200, সরকারি ব্যয়ের 5000 এবং রপ্তানি থেকে আমদানি অর্থাৎ নিট রপ্তানি 900। এই সবগুলো যদি আমি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 12100 কোটি টাকা। প্রিয় শিক্ষার্থীরা, 12100 কোটি টাকা। তাহলে আমাদের কদেশের মোট জাতীয় উৎপাদন কত? 12100 কোটি টাকা। আমরা ফিনিশিং এ একটি বাক্য ব্যবহার করতে পারি। সুতরাং 2016-17 অর্থ বছরে কদেশের মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি হলো 12100 কোটি টাকা। আচ্ছা, আমাদের প্রয়োগের যে প্রশ্নটি অর্থাৎ ঘ আমরা একেবারে সমাপ্ত করে ফেলেছি, শেষ করে ফেলেছি। একেবারে সিম্পল, তোমাদের আশা করি বুঝতে বাকি নেই। ঝটপট তুলে নাও, আমরা পরবর্তী ঘ অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটিতে চলে যাব।
অসাধারণ তানভীর। আমরা প্রশ্নটি সমাধান করার আগে আমাদের এক শিক্ষার্থী তানভীর সে সঠিক উত্তর দিয়েছে, ধন্যবাদ তানভীর। তাসরিফ পারভেজ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সাইদা রাহনুমা অসংখ্য ধন্যবাদ, সঠিক উত্তর। বাবু সঠিক উত্তর আছে, অন্তু সঠিক উত্তর, মালিকা বানু সঠিক উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির ক্ষেত্রে। আচ্ছা, আমরা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটি আমরা একটু দেখে নিই। আমরা উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটি রয়েছে ঘ, এটি আমরা হলুদ কালার দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা প্রশ্নটি যদি একটু পড়ি, ক দেশের প্রস্তাবনা থেকে 2016-17 অর্থ বছরে নিজ জাতীয় উৎপাদনের পরিমাণ নির্ণয়পূর্বক ঋণ প্রাপ্তির যৌক্তিকতা বিশ্লেষণ করো। আমি আবারও পড়ছি, ক দেশের প্রস্তাবনা থেকে 2016-17 অর্থ বছরে নিজ জাতীয় উৎপাদনের পরিমাণ নির্ণয়পূর্বক ঋণ প্রাপ্তির যৌক্তিকতা বিশ্লেষণ করো। এখানে আমাদেরকে যদি আমরা গভীরভাবে দেখি, এই প্রশ্নটির মধ্যে বলা হচ্ছে আমাদেরকে নিজ জাতীয় উৎপাদন নির্ণয় করার জন্য, নিজ জাতীয় উৎপাদন নির্ণয় করার জন্য। আর নির্ণয় করার পর এই ঋণ প্রাপ্তিটা যৌক্তিক নাকি অযৌক্তিক আমাদের কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। আগে তো নিজ জাতীয় উৎপাদন নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে বলেছিলাম মোট থেকে অপচয় বাদ দিলে কি পাওয়া যায়। যে কোনো মোট থেকে, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন থেকে যদি আমরা অপচয় বাদ দিই কি পাওয়া যায়? একটু ঝটপট কমেন্টে লিখে দাও, দেখি কে হয় সঠিক প্রথম সঠিক উত্তরদাতা। মোট জাতীয় উৎপাদন থেকে অপচয় বাদ দিলে কি পাওয়া যায়? একবারে সংক্ষিপ্ত আকারে কমেন্টে লিখে দাও, দেখি 30 সেকেন্ডের মধ্যে কে হয় প্রথম সঠিক উত্তরদাতা। অপেক্ষা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, বলছিলাম মোট জাতীয় উৎপাদন থেকে যদি অপচয় বা ক্ষয়ক্ষতি আমরা বাদ দিই তাহলে কি বের হবে? নিট বের হবে। ধন্যবাদ, আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। নীরব প্রথম সঠিক উত্তরদাতা, ধন্যবাদ নীরব, কনগ্রাচুলেশন। আরো অনেক সঠিক উত্তর আসতেছে। আচ্ছা, আমরা আমাদের অঙ্কে চলে যাই। এভাবে সময় নষ্ট করলে হয়তো আমরা সময় পাবো না, ক্লাস শেষ করতে পারবো না। আচ্ছা, আমরা এখন নির্ণয় করবো কি? নিট জাতীয় উৎপাদন। আচ্ছা, নিট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে নিট জাতীয় উৎপাদনের সংজ্ঞাটা আমরা প্রথম লিখে নেই। মোট জাতীয় উৎপাদন হতে মূলধনের ক্ষয়ক্ষতি বা অপচয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে নিট জাতীয় উৎপাদন বলে। আচ্ছা, এক্ষেত্রে দেওয়া আছে কদেশের যে তথ্যগুলো দেওয়া ছিল আমাদের উদ্দীপকে, তা থেকে আমরা লিখব মোট জাতীয় উৎপাদন 12,100 কোটি টাকা। এই 12,100 কোটি টাকা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল না, আমরা এটা পেয়েছি আমাদের যে ঘ নং অর্থাৎ প্রয়োগের যে প্রশ্নটি সমাধান করেছিলাম সেখানে পেয়েছিলাম মোট জাতীয় উৎপাদন 12,100 কোটি টাকা। উদ্দীপকে দেওয়া ছিল ক্ষয়ক্ষতিজনিত ব্যয় 90 কোটি টাকা, অপচয় ব্যয় 500 কোটি টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলোর উপর ভিত্তি করে আমরা এখন সূত্র প্রয়োগ করব। কিসের সূত্র প্রয়োগ করব? নিট জাতীয় উৎপাদনের সূত্র আমরা ব্যবহার করব। এক্ষেত্রে নিট জাতীয় উৎপাদনের সূত্র হচ্ছে মোট জাতীয় উৎপাদন থেকে আমরা অপচয় বা ক্ষয়ক্ষতি বাদ দিব। আমি লেখার সুবিধার্থে ইংরেজিটা এখানে ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা করলে বাংলাটাও ব্যবহার করতে পারো। বাংলাতে যদি আমরা পড়ি, মোট জাতীয় উৎপাদন থেকে অপচয় এবং ক্ষয়ক্ষতি আমরা কি করব? বাদ দিব। এক্ষেত্রে মোট জাতীয় উৎপাদন এর মান এবং অপচয় ক্ষয়ক্ষতির মানটা আমরা এখন বসিয়ে দিই নিচে। 12,100 বিয়োগ আমাদের ক্ষয়ক্ষতি ছিল 90 এবং অপচয় ছিল 500, তাহলে 12,100 থেকে বাদ যাবে 590, বিয়োগফল দাঁড়াচ্ছে 11,510 কোটি টাকা। অর্থাৎ নিট জাতীয় উৎপাদন আমরা পেয়ে গেলাম 11,510 কোটি টাকা। প্রিয় শিক্ষার্থীরা, নির্ণয় পূর্বক ঋণ প্রাপ্তির যৌক্তিকতা বিশ্লেষণ করতে বলা হয়েছিল। এখন এই যে তথ্যগুলো আমরা উদ্দীপক থেকে কিছু পেলাম, কিছু আমরা প্রমাণ করলাম, এই সবগুলো থেকে তোমার বা আমার কি মনে হয় এই দেশটি কি ঋণ পেতে পারে? তাহলে ঋণ পাওয়ার যৌক্তিকতা নিয়ে আমাদের ফিনিশিং একবারের শেষে আমরা একটা উপসংহার লিখবো। ফিনিশিং দিব প্রশ্নটির। সেক্ষেত্রে দেশটির অবকাঠামোগত উন্নয়নের জন্য 2016-17 অর্থ বছরে ডট 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 দিলাম, কারণ এখানে অনেক লেখা, সেগুলো তোমরা গুছিয়ে লিখবে। আমি একটু বলে দিচ্ছি কিভাবে তোমরা লিখবে। 2016-17 অর্থ বছরে
দেশটির নিট জাতীয় উৎপাদন ১,৫১০ কোটি টাকা, এবং আমরা উদ্দীপক থেকে দেখতে পাই এই দেশটির অপচয় ও ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হচ্ছে মাত্র ৫৯০ কোটি টাকা। যে দেশের মোট অপচয় ও ক্ষয়ক্ষতি মাত্র ৫৯০ কোটি টাকা, নিঃসন্দেহে সে দেশের অর্থনৈতিক কাঠামো অনেক ভালো। পাশাপাশি যে দেশটির নিট জাতীয় উৎপাদন ৫,১১০ কোটি টাকা, সে দেশটির মানুষের জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক অবস্থা আমরা ভালো বলে ধারণা করতে পারি। সুতরাং দেশটি যেহেতু আর্থিকভাবে সচ্ছল, সুতরাং এই দেশটিকে বিশ্বব্যাংক ঋণ প্রদান করতে পারে বলে আমি যৌক্তিক বলে মনে করি। সুতরাং দেশটিকে ঋণ দেওয়ার পক্ষে আমি আমার মতামত প্রদান করছি। এইভাবে তুমি একটি ফিনিশিং দিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটির একেবারে শেষে চলে আসছি। অনেকেই আমার আগেই সঠিক উত্তর দিয়ে দিয়েছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছে মিরাজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মিরাজ। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন তানবীর, সঠিক উত্তর দিয়েছেন। সাইদা রহনুমা সঠিক উত্তর। মালিকা বানু সঠিক উত্তর। শেখ সঠিক উত্তর। ধন্যবাদ সকলকে। আশা করি এই প্রশ্নটি বোঝার বাকি নেই, তোমরা সকলে বুঝতে পেরেছো। ঠিক একটু ব্যতিক্রম, একটু মিল রেখে আমরা আরেকটি প্রশ্নে যাব এখন। এই প্রশ্নটিতে, পরবর্তী যে প্রশ্নটিতে যাব, এই প্রশ্নটি হচ্ছে ঢাকা বোর্ড 2018 সালের একটি প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, ওই প্রশ্নটিতে যাওয়ার আগে চটপট খাতা কলম নিয়ে নাও। এখন আমরা যে প্রশ্নটির সমাধান করেছি, এই প্রশ্নটির সাথে প্রথম যে গ অর্থাৎ প্রয়োগের যে প্রশ্নটি অনেকটাই মিল রয়েছে। দেখবো আমার আগে কে সঠিক উত্তর আমাদের কমেন্টে সাবমিট করতে পারো, আর যারা না পারো তাদের জন্য তো আমি আছি, সমস্যা নেই, বুঝিয়ে বলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড 2018 সালের একটি প্রশ্ন, যা 4র্থ অধ্যায় থেকে এসেছিল। আমরা প্রশ্নটি একটু পড়ে নেই। নিচের ক ও খ দুটি দেশের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হলো। আমরা এই চার্টে বিভিন্ন তথ্য দেখতে পাচ্ছি। এখানে বলে রাখি, তোমরা লক্ষ্য করো, এখানে দুটি দেশ, একটি দেশের নাম ক আর একটি দেশের নাম খ। এখানে দুটি দেশ ক এবং খ। এখানে বুক ব্যয়, বেসরকারি বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, রপ্তানি, আমদানি, অপচয়, মূলধনজনিত ব্যয় এবং জনসংখ্যা দেওয়া আছে। লক্ষ্য করো, কিছু কিছু তথ্য দুটির মধ্যে ক এবং খ দেশের মিল থাকলেও কিছু কিছু তথ্য আছে অমিল। যেমন জনসংখ্যা দুইটার মধ্যে মিল আছে। জনসংখ্যা দেওয়া আছে কত? 2 কোটি জনগণ। ক দেশে এবং খ দেশে, দুই দেশে জনগণ কত? 2 কোটি। আচ্ছা, আর বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে আমাদের নিচে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথমত কোন প্রশ্নের উত্তর দিব? ঘ অর্থাৎ প্রয়োগের যে প্রশ্নটি রয়েছে, আমরা প্রয়োগের প্রশ্নটি পড়ি। প্রয়োগের প্রশ্নটিতে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত ক দেশের মোট জাতীয় উৎপাদন নির্ণয় করো। কি নির্ণয় করতে হবে? মোট জাতীয় উৎপাদন। প্রিয় শিক্ষার্থীরা, ঝটপট খাতা কলম নিয়ে নাও, তোমাদের বুঝার বাকি নেই জাতীয় উৎপাদন কিভাবে নির্ণয় করতে হয়। দেখি কে হয় সঠিক উত্তরদাতা। আমি কমেন্টে তোমাদের কাছে সঠিক উত্তর আশা করছি। পাশাপাশি আমি নিজেও সমাধান করছি, যারা না এই প্রশ্নটি না পারবে তারা আমার সাথে থাকো। আমাদের আবারও প্রশ্নটা পড়ছি, গ প্রশ্নটি আবারও পড়ছি। উদ্দীপকে উল্লেখিত ক দেশের মোট জাতীয় উৎপাদন নির্ণয় করো। এখানে আমাদের খুব লক্ষ্য রাখতে হবে, উদ্দীপকে দেওয়া আছে দুটি দেশ ক এবং খ, আর প্রশ্নে বলা হচ্ছে শুধু ক এর। তাহলে খ নিয়ে আমাদের কোনো মাথা কামানোর দরকার নেই। শুধু আমরা কার তথ্য ব্যবহার করব? ক। এই তথ্যগুলো ব্যবহার করে কি নির্ণয় করব? মোট জাতীয় উৎপাদন। তাহলে মোট জাতীয় উৎপাদনের সূত্র ব্যবহার করব, আর মান হিসেবে ব্যবহার করব শুধুমাত্র ক দেশের। তো চলো শুরু করি। প্রথমে আমরা সংজ্ঞাটা লিখে নিব। একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের সব উপাদান কাজে লাগিয়ে একটি দেশের জনগণ দেশের ভিতরে বা বাইরে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে। দেওয়া আছে কি? মোট বুক ব্যয়, মোট সরকারি বেসরকারি বিনিয়োগ ব্যয়, মোট সরকারি ব্যয়, মোট রপ্তানি, মোট আমদানি, এই সকল তথ্যগুলো এখানে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে বলেছিলাম মোট জাতীয় উৎপাদন নির্ণয় করার ক্ষেত্রে দুটি পদ্ধতি ব্যবহার করি, একটি আয় পদ্ধতি আর একটি ব্যয় পদ্ধতি। আচ্ছা, এখানে সবগুলো ব্যয়ের অপশন দেওয়া আছে, বিভিন্ন ব্যয়ের নাম উল্লেখ আছে। যদি আয়ের ক্ষেত্রে যদি ধরো কথার কথা মজুরি, তারপরে আছে সুদ, মুনাফা, তারপর খাজনা, এগুলো দেয়া থাকতো, তাহলে আমরা বুঝতাম যে আয়ের খাত, সেক্ষেত্রে আয়ের সূত্র ব্যবহার করতাম। যেহেতু ব্যয়গুলো উল্লেখ আছে সেহেতু আমরা ব্যয়ের সূত্র ব্যবহার করব। এক্ষেত্রে আমরা লিখে নিব, উদ্দীপকে প্রদত্ত তথ্য অনুসারে বলা যায় যে এখানে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে ব্যয় পদ্ধতি অনুসরণ করতে হবে। তো ব্যয় পদ্ধতি যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা কি সূত্র ব্যবহার করব? ব্যয়ের সূত্র ব্যবহার করব।
আমরা জানি ব্যয় পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদনের সূত্রটি হলো মোট জাতীয় উৎপাদন সমান সমান C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M। আচ্ছা, এক্ষেত্রে বাংলায় আমি লিখে নিচ্ছি। বাংলায় সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, তারপর যোগ রপ্তানি থেকে আমদানি, সবগুলোর মান আমরা বসিয়ে নেই। আমরা ভোগ ব্যয়ের মান বসিয়ে দিলাম 3000, বিনিয়োগ ব্যয়ের 3000, সরকারি ব্যয়ের 2000, রপ্তানি 3000 এবং আমদানি 2000। এই রপ্তানি 3000 থেকে আমদানি 2000 বাদ দেওয়ার পর 1000 বের হবে নিট রপ্তানি। এই দেখো নিচে আমরা নিট রপ্তানিটা 8000 এর সাথে প্লাস করে দিলাম। 8000 হচ্ছে তিনটা ব্যয়ের যোগফল 8000, আর রপ্তানি থেকে আমদানি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে গহ যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটির দিকে আমরা লক্ষ্য করি। ক ও খ দেশের মাথাপিছু আয়ের তুলনামূলক বিশ্লেষণ করো। এখানে আমাদের ক এবং খ দুটি দেশেরই মাথাপিছু আয় নির্ণয় করতে হবে এবং দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা ব্যবহার করব মাথাপিছু আয়ের সূত্র। আমাদেরকে যেহেতু বলা হচ্ছে ক এবং খ দুটি দেশেরই মাথাপিছু আয় নির্ণয় করতে হবে, তাহলে আমরা দুইবার নির্ণয় করতে হবে, একবার ক এবং আরেকবার খ। সূত্র ব্যবহার করব মাথাপিছু আয় নির্ণয় করার সূত্র। তারপর আমরা একেবারে শেষে উপসংহারে গিয়ে দুটি দেশের মধ্যে আমরা তুলনা করব কোন দেশের মাথাপিছু আয় বেশি, কোন দেশের কম, কোন দেশের আর্থিক অবস্থা ভালো, কোন দেশের আর্থিক অবস্থা তুলনামূলক মন্দ। তো চলো আমরা একেবারে শুরু করি। প্রথমত আমরা মাথাপিছু আয়ের সূত্রটি লিখে নিব। যে কোনো একটি দেশের মোট জাতীয় আয়কে সে দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করলে মোট মাথাপিছু আয় পাওয়া যায়। মাথাপিছু আয় জানার মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমরা জানি মাথাপিছু আয় সমান সমান কি জানি আমরা? জাতীয় আয়কে জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। আচ্ছা, এক্ষেত্রে যে জাতীয় আয় এখানে আমরা প্রথমত আমরা নির্ণয় করব কি কদেশের জাতীয় আয় কিন্তু আমরা গতে পেয়েছিলাম, অর্থাৎ প্রয়োগ প্রশ্নে পেয়েছিলাম কদেশের জাতীয় আয়, কিন্তু খর জাতীয় আয় কিন্তু না, আমরা পাইনি। জাতীয় আয় কিন্তু উদ্দীপকে দেওয়া নেই, উদ্দীপকের তথ্যগুলোর উপর ভিত্তি করে জাতীয় আয় নির্ণয় করতে হয়। আচ্ছা, কিভাবে আমরা জাতীয় আয় নির্ণয় করব? জাতীয় আয় নির্ণয় করব এই সূত্রটির মাধ্যমে। জাতীয় আয় সমান সমান ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, রপ্তানি থেকে আমদানি বাদ দিয়ে। এক্ষেত্রে দেওয়া আছে কদেশের জাতীয় আয় সমান সমান 9000 কোটি ডলার। প্রিয় শিক্ষার্থীরা, বলে রাখি আমাদের 40 ক্লাস শেষ হওয়ার সময় আমরা 10 মিনিট সময় বেশি নিয়ে নিব। যেহেতু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, আমরা 10 মিনিট ক্লাস বেশি করব, অর্থাৎ 10:50 পর্যন্ত আমরা থাকবো। কদেশের জাতীয় আয় 9000 কোটি টাকা আমরা কোথা থেকে পাই? 9 নং প্রশ্ন থেকে। এক্ষেত্রে কদেশের মাথাপিছু আয় সূত্র আমরা বসিয়ে দিলাম জাতীয় আয় বাই জনসংখ্যা। তাহলে উপরে আমরা জাতীয় আয় কি বসাবো? 9000 কোটি টাকা, আর জনসংখ্যা কত? 2 কোটি টাকা। মান বসিয়ে দিলাম 9000 কোটি বাই 2000 কোটি। আচ্ছা, 9000 কোটি বাই 2000 কোটিকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করব। তো কোটির ক্ষেত্রে বলে দেই, এই যে 9000 কোটি আছে সাথে 7টি শূন্য, কোটি মানে হচ্ছে 7টি শূন্য যোগ করে দাও, আর 2 এর সাথে 7টি শূন্য যোগ করে দাও। তারপর ক্যালকুলেটরে 9000 কোটিকে 2 কোটি দিয়ে ভাগ করলে আমরা যা পাই তা হচ্ছে $4500। $4500, অর্থাৎ কদেশের আমরা মাথাপিছু আয় নির্ণয় করতে পারলাম $4500। প্রিয় শিক্ষার্থীরা, কদেশের জাতীয় মাথাপিছু আয় নির্ণয় অলরেডি শেষ। তাহলে আমাদের বাকি আছে কি? খদেশের মাথাপিছু আয় নির্ণয়। খদেশের মাথাপিছু আয় নির্ণয় করতে হলে খদেশের যে তথ্যগুলো আছে, যেমন ধরো একই সূত্র ব্যবহার করব, মাথাপিছু আয়ের সূত্র একই, শুধু ভিন্ন কি হবে? খদেশের তথ্যগুলো। তাহলে আমরা খদেশের তথ্যগুলো এখন ব্যবহার করব মাথাপিছু আয় নির্ণয় করার ক্ষেত্রে। এবং এই যে দেখো আমাদের সূত্র হলুদ রং দিয়ে দিয়েছি, সূত্রের মধ্যে উপরে যে অংশটা আছে জাতীয় আয়, খদেশের জাতীয় আয়টা প্রথম নির্ণয় করতে হবে, তারপর আমরা মাথাপিছু আয় নির্ণয়ের সূত্রটি আমরা ব্যবহার করব। আবার দেওয়া আছে খদেশের মোট ভোগ ব্যয় 2000 কোটি, মোট বেসরকারি বিনিয়োগ 2500 কোটি, মোট সরকারি ব্যয় 1500 কোটি, রপ্তানি 500 কোটি, মোট আমদানি $1200 কোটি। প্রিয় শিক্ষার্থীরা, এই সবগুলো তথ্যের উপর ভিত্তি করে আমরা এখন কি নির্ণয় করব? জাতীয় আয়। খদেশের মোট জাতীয় আয় নির্ণয় করার জন্য আমরা সূত্রটি লিখলাম, অর্থাৎ এই ব্যয়গুলো সবগুলো একসাথে যোগ করব, অর্থাৎ আমদানি থেকে রপ্তানি বাদ দেওয়ার পর যে নিট রপ্তানি থাকবে সেইগুলো বাকি 3টা ব্যয়ের সাথে আমরা যোগ করব। মানগুলো আমরা বসিয়ে দিলাম, তোমরা দেখে নাও, একেবারে সহজ যোগ বিয়োগ। এই সবগুলো যোগ বিয়োগ করার পর আমরা পাই 6000 যোগ 1300 সর্বমোট $7300 কোটি।
প্রিয় শিক্ষার্থী, আমরা খ দেশের জাতীয় আয় পেয়ে গেলাম। খ দেশের কি পেয়ে গেলাম? জাতীয় আয়। এই পর্যায়ে আমরা খ দেশের মাথাপিছু আয় নির্ণয় করব। খ দেশের মাথাপিছু আয় সমান সমান সূত্রটি বসিয়ে দিলাম, আগের সূত্র। উপরে জাতীয় আয় আমরা কত পেলাম আর নিচে জনসংখ্যা কত সব আমাদের জানা, শুধু মানগুলো বসিয়ে দিব। খ দেশের জাতীয় আয় $7,300 কোটি এবং জনসংখ্যা 2 কোটি। 7,300 কোটি টাকাকে 2 কোটি দ্বারা ভাগ করলে ভাগফল $3,650। $3,650 কার মাথাপিছু আয়? খ দেশের। আচ্ছা, আমাদেরকে বলা হয়েছিল ক এবং খ দুই দেশের মাথাপিছু আয় নির্ণয় করে তুলনামূলক বিশ্লেষণ করার জন্য। এক্ষেত্রে আমরা এটা উপসংহার দিব। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে ক দেশের মাথাপিছু আয় $4,500 আর খ দেশের $3,650। তাহলে আমরা দেখতে পাচ্ছি খ দেশের তুলনায় ক দেশের কি মাথাপিছু আয় বেশি। যে দেশের মাথাপিছু আয় বেশি সে দেশের মানুষের জীবনযাত্রার মান তত উন্নত, সে দেশের অর্থনৈতিক অবস্থা তত সমৃদ্ধ। সুতরাং আমরা বলতে পারি খ দেশের তুলনায় অর্থনৈতিকভাবে ক দেশ বেশি সমৃদ্ধ এবং মাথাপিছু আয় বেশি এবং সে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত। এইভাবে আমরা ফিনিশিংটা দিব। প্রিয় শিক্ষার্থীরা, জটপট করছি, সময় সীমিত এর জন্য। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখে নেই কারা কারা আমাদের সাথে সংযুক্ত আছে। ধন্যবাদ তানবীর, ক দেশের মাথাপিছু আয় বেশি, অনেক অনেক ধন্যবাদ। পারভেজ সঠিক উত্তর, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন দিনাজপুর বোর্ড পরের প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু ব্যতিক্রম, একটু লক্ষ্য করো, 2 মিনিটে শেষ হয়ে যাবে এই প্রশ্নটি। দিনাজপুর বোর্ড 2017 সালের যে প্রশ্নটি এখানে আমরা দেখতে পাচ্ছি, যে তথ্যগুলো দেওয়া আছে: মোট জাতীয় উৎপাদন, সম্পত্তির অপচয়, পরোক্ষ কর, হস্তান্তর পাওনা, সরকারের উদ্বৃত্ত, সরকারের প্রদত্ত ভর্তুকি, জনসংখ্যা। আচ্ছা, এই যে তথ্যগুলো দেওয়া আছে আগের দুটি প্রশ্ন থেকে এই তথ্যটি একটু ব্যতিক্রম। তো এই তথ্যটি ব্যতিক্রম হওয়ার কারণে তোমরা একটু লক্ষ্য করো, আমি আরেকটু বড় করে দিচ্ছি। আমরা যে উত্তর দক্ষতামূলক যে প্রশ্নটি রয়েছে, মাথাপিছু আয়ের ভিত্তিতে দেশ দুটির অর্থনৈতিক অবস্থা নির্ণয় করো। আচ্ছা, এটা তো একটু আগে আমরা করেছি, সুতরাং উচ্চতর দক্ষতা নিয়ে আমরা এখানে কাজ করব না, এখানে শুধু কাজ করব দেশ দুটির জাতীয় আয় নির্ণয় করার জন্য। আচ্ছা, দেশ দুটির জাতীয় আয় যদি নির্ণয় করতে যাই তাহলে আমাদের ক দেশটিরও নির্ণয় করতে হবে এবং খ দেশটিরও নির্ণয় করতে হবে। জটপট খাতা কলম নিয়ে নাও, একটু নোট করে নাও। এই ক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করব তা আমরা বলে দিচ্ছি। জাতীয় আয় নির্ণয় করার ক্ষেত্রে এই ক্ষেত্রে সূত্রটি ব্যবহার করব, জাতীয় আয় সমান সমান মোট জাতীয় উৎপাদন থেকে আমরা বাদ দিব অপচয়, বাদ দিব পরোক্ষ কর, বাদ দিব হস্তান্তর পাওনা, বাদ দিব সরকার কর্তৃক উদ্বৃত্ত মুনাফা, যোগ করব ভর্তুকি। অর্থাৎ আমরা যে সূত্রটি দেখতে পাচ্ছি জিএনপি মাইনাস ডিসি, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন থেকে অপচয় বাদ দিব, টিআই অর্থাৎ আমরা এখানে পরোক্ষ কর বাদ দিব, টিপি অর্থাৎ হস্তান্তর পাওনা বাদ দিব, এসজি অর্থাৎ সরকার উদ্বৃত্ত মুনাফা আমরা এখান থেকে বাদ দিব, যোগ করব সরকার প্রদত্ত ভর্তুকি। এভাবে আমাদের এই গ প্রশ্নের জাতীয় উৎপাদন নির্ণয় করা হবে। যদি আমাদের এরকম এখন আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এরকম তথ্য দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব জাতীয় আয় নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, নোট করে নাও, জটপট এই সূত্রটি নোট করে নাও। এভাবে আমরা দেখেছি জাতীয় আয় নির্ণয় করব। দিনাজপুর বোর্ড 2017 সালের প্রশ্নটি আমরা দেখতেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দেই। আমরা এখন কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। ঢাকা বোর্ড 2018, ঢাকা বোর্ড 2016, রাজশাহী বোর্ড 2017, দিনাজপুর বোর্ড 2016, কুমিল্লা বোর্ড 2017। 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে। 5টি প্রশ্নের যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন সবগুলো একটু পড়ো তো তোমরা, দেখো তো খুব বেশি কি অমিল আছে না সবগুলোর মধ্যে কিছু না কিছু মিল আছে। যে প্রথম যে প্রশ্নটি রয়েছে ঢাকা বোর্ড 2018 প্রশ্নটি আমি পড়ি। ক ও খ দেশের মাথাপিছু আয়ের তুলনামূলক বিশ্লেষণ করো। 2016 সালের ঢাকা বোর্ডের প্রশ্নটি, এখানেও দুটি দেশ দেওয়া আছে, একটা এম আর একটি এন। দেশের মধ্যে কোন দেশের জনগণের জীবনযাত্রার মান ভালো তা মূল্যায়ন করো। জীবনযাত্রার মান ভালো হলে আমাদের কি নির্ণয় করতে হবে? আগে মাথাপিছু আয় নির্ণয় করতে হবে, তারপর আমাদের কি করতে হবে?
জীবনযাত্রার মান নিয়ে আমাদের মন্তব্য করতে হবে। রাজশাহী বোর্ড 2017 মাথাপিছু আয়ের ভিত্তিতে দুটি দেশের অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করো। আগে মাথাপিছু আয় নির্ণয় করতে হবে, তারপর অর্থনৈতিক অবস্থা আমরা মূল্যায়ন করবো। কিভাবে মূল্যায়ন করবো? যে দেশের অবস্থা ভালো সেটাকে ভালো বলে মূল্যায়ন করবো, যে দেশের অবস্থা তুলনামূলক অপেক্ষাকৃত মাথাপিছু আয় কম তাকে আমরা কি অপেক্ষাকৃত দুর্বল বলে আমরা মন্তব্য করবো। দিনাজপুর বোর্ড 2016 সালে মাথাপিছু আয়ের ভিত্তিতে দেশ দুটির অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করো। দেশ দুটির অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করতে হলে আগে মাথাপিছু আয় নির্ণয় করতে হবে, তারপরে যে দেশের অর্থনৈতিক মাথাপিছু আয় বেশি সে দেশের অবস্থা ভালো, আর যে দেশের মাথাপিছু আয় অপেক্ষাকৃত কম সে দেশের অর্থনৈতিক অবস্থা অপেক্ষাকৃত একটু অনুন্নত। সুপ্রিয় শিক্ষার্থী, কুমিল্লা বোর্ড 2017 সালের প্রশ্নটির দিকে আমরা যদি লক্ষ্য করি, উদ্দীপকে দেশ দুটির মধ্যে কোনটি উন্নত? কোনটি উন্নত বলতে হলে আমাদের কি করতে হবে? মাথাপিছু আয় নির্ণয় করতে হবে। আর মাথাপিছু আয় নির্ণয় করার পরে দেশ দুটির মধ্যে যেটির মাথাপিছু আয় বেশি সেই দেশটিকে আমরা পজিটিভ হিসেবে আমরা মন্তব্য এগিয়ে রাখবো, আর তুলনামূলক একটু পিছিয়ে রাখবো কি যে দেশটির মাথাপিছু আয় কম। তার মানে আমরা 5টি বোর্ডের আমরা প্রশ্ন তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়েছি, কারণ হচ্ছে তোমাদের মধ্যে ভয় ভীতি হ্রাস করার জন্য। যেন কি আর যে বোর্ডের মধ্যে কি কঠিন প্রশ্ন আসে, স্যার একটা বা দুইটা প্রশ্ন দেখালো, কিন্তু আমরা 5টা প্রশ্ন দেখালাম যেখানে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মধ্যে তেমন কোনো তফাৎ নেই, জাস্ট মাথাকে খেলানো যে আমি কিভাবে লাস্টের ফিনিশিংটা উপসংহারটা কিভাবে টানবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি ব্যতিক্রম প্রশ্ন নিয়ে একটু 2 মিনিট কথা বলি, তোমরা একটু পড়ো। ব্যতিক্রম প্রশ্ন ঢাকা বোর্ড 2017 সাল। ঢাকা বোর্ড 2017 সালের ঘতে অর্থাৎ প্রয়োগের উচ্চতর দক্ষতামূলক একটি প্রশ্ন এসেছিল। প্রশ্নটি আমি পড়ছি। চলতি বছরে ব্যয় পদ্ধতিতে নিজ জাতীয় উৎপাদন ও আয় পদ্ধতিতে নিজ জাতীয় উৎপাদনের পরিমাণ কি একই হবে বলে তুমি মনে করো? উল্লেখিত তথ্যের ভিত্তিতে তোমার মতামত দাও। আমাদের এখানে নির্ণয় করতে বলা হয়েছে নিজ জাতীয় উৎপাদন, একবার বলা হয়েছে ব্যয় পদ্ধতিতে, আরেকবার বলা হয়েছে আয় পদ্ধতিতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি নিজ জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে মোট জাতীয় উৎপাদন থেকে আমাদের কি করতে হবে? অপচয় বাদ দিতে হবে। এখানে যে আমি তথ্যগুলো দেইনি তোমাদেরকে, তোমরা বই থেকে দেখে নিও। 2017 সালে ঢাকা বোর্ড যে তথ্যগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে প্রথমত আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে মোট জাতীয় উৎপাদন, অর্থাৎ আয় পদ্ধতিতে একবার জাতীয় উৎপাদন নির্ণয় করব, আরেকবার ব্যয় পদ্ধতিতে জাতীয় উৎপাদন মোট জাতীয় উৎপাদন নির্ণয় করব। তারপরে মোট জাতীয় উৎপাদন থেকে আমরা অপচয় বাদ দেওয়ার পরে কি বের হবে? নিট বের হবে। একেবারে সহজ প্রশ্ন। আবারও বলছি, আমরা উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে তার উপর ভিত্তি করে আমরা মোট জাতীয় উৎপাদন নির্ণয় করব। এই মোট জাতীয় উৎপাদন থেকে আমরা অপচয় বাদ দেওয়ার পরে কি হবে? নিট বের হবে। তার মানে মোট জাতীয় উৎপাদন যে নির্ণয় করব, একবার আমরা আয় পদ্ধতিতে নির্ণয় করব, আরেকবার ব্যয় পদ্ধতিতে। ব্যয় পদ্ধতিতে কোনগুলো? বুক ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, আমদানি নিট রপ্তানি, এগুলো যোগ করে আমরা কি করব? মোট জাতীয় উৎপাদন নির্ণয় করবো ব্যয় পদ্ধতিতে। তারপর আমরা কি করবো? অপচয় বাদ দেওয়ার পরে কি নিট জাতীয় উৎপাদন বের হবে। আর আয় পদ্ধতিতে আমরা খাজনা, তারপরে হচ্ছে সুদ, মুনাফা, এইগুলো আমরা মজুরি, এগুলো আমরা একসাথে যোগ করে আমরা কি করব? মোট জাতীয় উৎপাদন নির্ণয় করব। তারপর অপচয় বাদ দেওয়ার পরে কি বের হবে? নিট জাতীয় উৎপাদন। এই ক্ষেত্রে যদি তুমি আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতিতে যদি করো, হয়তোবা ফলাফল একই হতে পারে বা একই নাও হতে পারে। না হলে তোমরা নিচে তোমাদের মতামত লিখে দিবে যে এখানে দুটির ফলাফল এক নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকক্ষণ হয়ে গিয়েছে আমাদের ক্লাস, দীর্ঘ অনেক সময়, প্রায় 47 মিনিট যাবত আমরা আছি। কষ্ট করে তোমরা আমাদের সাথে আছো, ধন্যবাদ অনেককে। ডক্টর মল্লিকা কলেজ থেকে, ধানমন্ডি থেকে আমাদের সাথে যুক্ত আছেন একজন, ধন্যবাদ। বাপ্পি মাহমুদ, তানবীর, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, তোমরা যদি একটু সাড়া দাও, আরো 5 মিনিট কি থাকা যায়? আমরা 11টা থেকে আমাদের ইংরেজি ক্লাস আছে, আমরা জানি। আমরা আর 5 মিনিট থাকতে চাই। 5 মিনিট যদি থাকি, আমরা একটি ব্যতিক্রম একটি উদাহরণ দেখে নেই। এতক্ষণ আমরা মাথাপিছু আয় নিয়ে আমরা কথা বলছিলাম। মাথাপিছু আয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এই অধ্যায়ের জন্য। বোর্ড পরীক্ষা এবং আমাদের কলেজের পরীক্ষা সবগুলোর জন্য সৃজনশীল প্রশ্নে খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটি আমরা দ্রুত পড়ে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি ব্যতিক্রম প্রশ্ন আমরা পড়ছি। মনে করি একটি দেশের মোট জনসংখ্যা 17 কোটি এবং দেশটির আর্থিক জাতীয় আয় 10,500 কোটি টাকা এবং মূল্য সূচক 150। তাহলে ওই দেশের জনগণের মাথাপিছু আয় কত? প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবসময় জানি জাতীয় আয়কে জনসংখ্যা দ্বারা ভাগ করলেই আমাদের মাথাপিছু আয় বের হয়ে যায়। আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে মাথাপিছু আয় কত, কিন্তু এখানে একটু গভীরভাবে লক্ষ্য করলে আমরা পাই এখানে জাতীয় আয় নেই, দেওয়া আছে আর্থিক জাতীয় আয়। যদি আর্থিক জাতীয় আয় দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আর্থিক জাতীয় আয় থাকলে আমাদেরকে জাতীয় আয় বের করে নিয়ে আসতে হবে, প্রকৃত অ্যাকচুয়াল জাতীয় আয়টা আমরা বের করতে হবে।
এই আর্থিক জাতীয় আয়কে যে সূচকটা দেওয়া আছে মূল্য সূচক, এই মূল্য সূচক দ্বারা ভাগ করতে হয় এবং শতকরা দ্বারা গুণ করতে হয়। আমরা দেখে নিই বাস্তবটা। প্রকৃত জাতীয় আয়কে আমরা জাতীয় আয় অর্থাৎ জাতীয় আয় নির্ণয় করতে হলে আর্থিক জাতীয় আয়কে আমরা মূল্য সূচক দ্বারা ভাগ করব এবং 100 দ্বারা অর্থাৎ শতকরা দ্বারা গুণ করব। এক্ষেত্রে আর্থিক জাতীয় আয় 10,500 কোটি টাকা আমরা উপরে লিখলাম আর নিচে 150 মূল্য সূচক দিলাম, গুণ 100, আমাদের ফলাফল দাঁড়াচ্ছে 7,000 কোটি টাকা। আমরা প্রকৃত জাতীয় আয় অর্থাৎ জাতীয় আয় কত পেলাম? 7,000 কোটি টাকা। মনে রাখবে আমরা জাতীয় আয় কত পেলাম? 7,000 কোটি টাকা। এক্ষেত্রে আমরা মাথা পিছু আয় এখন নির্ণয় করব। আমাদের ওই দেশটির জনগণের মাথা পিছু আয় আমরা এখন নির্ণয় করব। আমরা জানি মাথা পিছু আয়ের সূত্র হচ্ছে জাতীয় আয় বাই জনসংখ্যা অর্থাৎ প্রকৃত জাতীয় আয় বাই জনসংখ্যা। জনসংখ্যা 17 কোটি নিচে বসিয়ে দিলাম, উপরে আমরা জাতীয় আয় বসিয়ে দিলাম 7,000 কোটি টাকা। তো 17 কোটি দিয়ে আমরা 7,000 কোটি টাকাকে ভাগ করলে ভাগফল দাঁড়াচ্ছে 411.76। আমাদের মাথা পিছু আয় ওই দেশের জনগণের মাথা পিছু আয় কত দাঁড়াচ্ছে? 411.76। মাথা পিছু আয় নির্ণয় করার ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো যদি তোমরা লক্ষ্য করো তাহলে ব্যতিক্রম একটি প্রশ্ন হয়তো বা এটা পেতে পারো, এটা কোনো বোর্ডে আসেনি, আমি সংগ্রহ করেছি। যদি কখনো যদি চলে আসে তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে যে এটা পারছি না, যদি সূচক থাকে আর আর্থিক জাতীয় আয় থাকে তাহলে আগে আমাদেরকে প্রকৃত জাতীয় আয় নির্ণয় করে নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এই পর্যায়ে একটা বাড়ির কাজ দিব। আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। আমরা একটি বাড়ির কাজ দিলাম তোমাদেরকে, লক্ষ্য করো। দিনাজপুর বোর্ড 2016 সালের সৃজনশীল প্রশ্ন নং 4, সৃজনশীল প্রশ্ন নং 4। শেষ মুহূর্তে আমরা দেখে নিই আমাদের সাথে শেষ পর্যন্ত কারা কারা যুক্ত আছে, আমাদের এই পর্যায়ে তাদের কেমন লেগেছে। আমাদের সাথে যুক্ত আছে ইমাম হাসান রহমতুল্লাহ, তাসরিফ পারভেজ, শাহিন কাদির ভাই, অসংখ্য ধন্যবাদ শাহিন কাদির ভাই। আছে আমাদের সাথে হামিম নীরব, আমার নামের সাথে একটু মিল আছে, ধন্যবাদ হামিম নীরব আমাদের সাথে থাকার জন্য। তানবীর হুসাইন, পারভেজ, যারা যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিল সকলকে আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সময় স্বল্পতার কারণে অর্থাৎ অনেক সময় মাঝখানে আমাদের 10 মিনিট সময় নেটওয়ার্কের কারণে আমাদের একটু নষ্ট হয়ে গেছিল, 5 থেকে 10 মিনিট সময়, এর জন্য আন্তরিক আবার দুঃখিত বলছি। কিশোর বাতায়ন কর্তৃপক্ষ এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যার মাধ্যমে আমরা তোমাদের সাথে সম্পৃক্ত হতে পারছি। আমার একটি খুব ভালো সময় কেটেছে আজকে তোমাদের সাথে যুক্ত হয়ে, তোমরাও বাসায় বসে একটি ক্লাস উপভোগ করলে। তো কিশোর বাতায়ন কর্তৃপক্ষ যদি আমাদেরকে সামনের সপ্তাহে আবারও একটি সুযোগ দেয়, আমরা সামনের সপ্তাহে হয়তোবা নতুন একটি অধ্যায় নিয়ে আসবো। সেক্ষেত্রে আরেকটু আমরা ভালো করে তোমাদেরকে ভালো প্রস্তুতি নিয়ে ভালো বিভিন্ন কিছু সংযোজন করে আমরা চেষ্টা করব ভালো কিছু আরো দেওয়ার জন্য। ধন্যবাদ কিশোর বাতায়ন কর্তৃপক্ষকে, অসংখ্য ধন্যবাদ কিশোর বাতায়ন কর্তৃপক্ষকে। যদি বাতায়ন কর্তৃপক্ষ সামনের সপ্তাহে চায়, ইনশাল্লাহ আবারও আমরা সামনের সপ্তাহে আবার বুধবার দিন আমরা নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।